গেল বছর মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের মধ্যে ৭,৯২৬ জনকে শিগগিরই তারা শিগগিরই মালয়েশিয়া যেতে পারবে। বাকিদেরও পর্যায়ক্রমে পাঠানো হবে। মালয়েশিয়া সফরে থাকা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এক ভিডিও বার্তায় কথা জানান। তিনি আরও বলেন, আগামী কয়েক মাসে ১.৫ লাখ বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া এবং এতে অগ্রাধিকার পাবে বাংলাদেশিরা। এটা নাম্বার ছিল ১৭,০০০-এর মতো। তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে ৭,৯২৬ জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে, এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা। আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া ১ থেকে ১.৫ লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। আমরা মালয়েশিয়ায় কর্মীদের যাওয়ার ব্যাপারে কথা বলছিলাম। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। আপনাকে স্বাগত ডিবিসি নিউজে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাইছিলাম সেটা হচ্ছে, আসলে আমরা দেখছিলাম ঘটনাতে, আমাদের প্রতিবেদনে দেখছিলাম মালয়েশিয়াগামী কর্মীদের ভোগান্তির চিত্র। আসলে শুধু মালয়েশিয়া না, অন্যান্য বিদেশগামী কর্মীদের ক্ষেত্রে প্রায় ভোগান্তির চিত্র একই। আসলে এটির পরিবর্তন হচ্ছে না কেন? একটা জায়গা হলো যে আমাদের এখান থেকে যারা যাচ্ছেন, আমরা মানে যেই দক্ষতা বা যেই ধরনের প্রস্তুতি নিয়ে এখান থেকে যাওয়া দরকার, মানুষ তো যেতে চাইবেনি, এটা তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য। কিন্তু সেখানে কর্তৃপক্ষ থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন, যেমন দক্ষতার জায়গা আছে, আর একটু দক্ষ হয়ে যাওয়া, শিক্ষাগত যোগ্যতার জায়গা আছে, ভাষার দক্ষতার জায়গা আছে। এবং মালয়েশিয়ার ক্ষেত্রে বা অন্যান্য অনেক দেশেই বাংলাদেশিদেরকে তারা কেন হয়তো পছন্দ করেন বা চান, নিতে চান, অগ্রাধিকার দেন, যেটা আপনাদের প্রতিবন্ধে এসছে। বাংলাদেশিদের কিন্তু একটা সুনাম আছে, তারা কর্মঠ এবং তারা সৎভাবে কাজ করে। তো সেইটার কারণে তারা যেহেতু আবার দক্ষতা কম, আরেকটা কারণেও তারা নিতে চান, তুলনামূলকভাবে অন্যান্য কোনো কোনো দেশের শ্রমিকদের চেয়ে আমাদের মানুষদেরকে একটু কম বেতনে হয়তো নেওয়া যায়। এই সুযোগটা তারা নেন, সেটা আসলে আমরা কেন দেব? সেই অনুযায়ী আমাকে এখানে প্রস্তুতিটা আরেকটু ভালো নিতে হবে। অর্থাৎ একজন মানুষ যেতে চাইবেন, কিন্তু তাকে ওই নিয়মতান্ত্রিক ভাবে কিছু প্রশিক্ষণের জায়গা, যেটা এখন হয় সেটা যথেষ্ট না। কারণ আমরা এরকম ধরে নিই যে একটা মানুষ স্বশিক্ষিত, তিনি স্বশিক্ষিত বা স্বপ্রশিক্ষিত, সেইটার ভিত্তিতে তিনি বাইরে যাবেন, কাজ করবেন। সেটা আসলে এখনকার যুগে খুব একটা যুগ উপযোগী বিষয় না। তা আমাদের প্রশিক্ষণের জায়গা কিন্তু কিন্তু এখনো দুর্বল হয়ে আছে। আমরা আসলে সবসময় দেখেছি অনেকদিন ধরেই যে আমরা সংখ্যা তত্ত্বের ভিতরে আটকে যাই। এত মানুষ যাচ্ছেন, লাখ লাখ মানুষ প্রতি বছর যাচ্ছেন, কিন্তু আমরা মানসম্মত ভাবে তাদেরকে পাঠানোর ব্যাপারে অর্থাৎ উদ্যোগটা আমরা কিন্তু এটা। যাচ্ছে প্রচুর লোক, কিন্তু আসলে মানসম্পন্ন দক্ষ জনশক্তি কতটা তৈরি করতে পারছে, সেখানে একটা প্রশ্ন আসলে থেকে যায়। আপনার কাছে আরেকটি বিষয় যেটি জানতে চাই সেটা হচ্ছে পরিবর্তিত প্রেক্ষাপটের পর অন্তর্বর্তী সরকার যেখানে বৈষম্যের বিরুদ্ধে, ভোগান্তির বিরুদ্ধে সোচ্চার এবং কাজ করার চেষ্টা করছে আন্তরিকভাবে, সেখানে আসলে এমন ঘটনা ১৮,০০০ কর্মী যেতে না পারে, এটা আসলে কতটা গ্রহণযোগ্য? নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। গ্রহণযোগ্য কি না সেটা আসলে বলা কঠিন, কারণ মানে বর্তমান সরকারের আসলে অনেকগুলো প্রায়োরিটি আছে। এটাও একটা প্রায়োরিটি হতে পারে বা হওয়া উচিত। একটা জায়গা হতে পারে যে, যেমন আপনাদের সংবাদ প্রতিবেদনও ছিল, যারা বলছেন ভুক্তভোগীরা, তারা কিন্তু খুব একটা নিশ্চিত না যে কবে হবে। আমরা আহ মানে উপদেষ্টার বক্তব্য শুনলাম, তিনি বললেন যে ওরা রাজি হয়েছে ব্যাচ ওয়াইজ নিতে। এদের কিন্তু তথ্যগুলো বিএমইটির কাছে আছে, সরকারের কাছে আছে, অন্তত তাদের নম্বরগুলো আছে। তাদেরকে সময় সময় মেসেজ গুলো পাঠানো উচিত। এই যে এখন ৭,০০০ বা ৮,০০০ কথা বলা হচ্ছে, যদি এরকম হয় যে মালয়েশিয়া কর্তৃপক্ষ বলছে যে সবাইকেই নেওয়া যাবে, এবং আপনাদের প্রতিবেদনে আমি নিজেও আগে বলেছি যে এদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত এখন যদি ১ লাখের উপরে নেয়। কিন্তু এই তথ্যগুলো যেন যারা ভুক্তভোগী তাদের কাছে পৌঁছায়, তাহলে তারা কিছুটা একটু হতাশার থেকে হয়তো মুক্ত হতে পারবেন। এবং সেক্ষেত্রে এই ১৮,০০০-এর ভাগ্যটা আমরা আশা করি যে ১ বছর সময় লেগেছে, বিভিন্ন কারণেই সেটা হতে পারে। একটা যেমন আমি বলতে পারি যে এই যে এখন দ্বিপাক্ষিক সভা হচ্ছে, খুব অল্প সময়ের ব্যবধানে দুটি হচ্ছে, এটা খুবই ভালো একটা বিষয়। কিন্তু গত কয়েক মাস ধরে কিন্তু আমরা শুনছিলাম যে সভাটি হবে, কিন্তু সেটা পিছিয়ে যাচ্ছে। কেন পিছিয়ে গেছে আমরা জানি না। কোন একটা কারণে মিটিং এর তারিখ ঠিক হয়েছে কিন্তু সেটা হয়নি। তো এটার সাথে কিন্তু মানুষের ভাগ্য জড়িত। কাজে সেটা যদি কোনো কারণে আমাদের এদিকে শৈথিল্য হয়ে থাকে,
এইটাকে আসলে ভবিষ্যতে আরো ঠিক করতে হবে। এবং এই নিশ্চয়ই যে সেই জায়গায় দ্বিপাক্ষিক আলোচনা, অগ্রাধিকারটা ওই জায়গায় দেওয়াটা উচিত বলে মনে করছেন আপনি। আপনাকে ধন্যবাদ আসিফ মুনির আজকে আমাদের ডিবিসি নিউজে যুক্ত হয়ে আপনার মূল্যবান পরামর্শ তুলে ধরার জন্য।